ইনভার্টারের ক্রস সেকশন, এটা আমরা গতদিন দেখছি না? আচ্ছা, তো এই দুইটা কম্পোনেন্ট কি ছিল একটু বলো তো, এই দুইটা পার্ট দেখি মনে আছে কিনা তোমাদের। এটা আমাদের লাগবে আজকে, এই জন্য একটু আমি আগে থেকে আবার একটু রিকল করিয়ে নিচ্ছি। দেখো এটা কি টাইটেল দেয়া আছে, ওয়েল অ্যান্ড সাবস্ট্রেট ট্যাপিং। ট্যাপিং করা মানে কি, কোনো জায়গা থেকে কোনো একটা কানেকশন পয়েন্ট বের করা, তাই না? আচ্ছা, এখন আমরা যখন একটা সিঙ্গেল এনমস বা পিমস করছিলাম, তাদের বডি কানেকশন দিতে হইতো না আমাদের? বডি বা সাবস্ট্রেটকে অলওয়েজ কার সাথে কানেক্ট করতাম আমরা? সেটা এনমস হোক বা পিমস হোক, বডি বা সাবস্ট্রেট অলওয়েজ আমরা কার সাথে শর্ট করছিলাম? সোর্সের সাথে। এটা শর্টকাটে মনে রাখার জন্য তোমাদেরকে ট্রিপল এস এরকম একটা শর্টকাট তৈরি করে দিয়েছিলাম, মনে আছে? যে দেখো, সোর্স অলওয়েজ কার সাথে যাবে? সাবস্ট্রেট। হ্যাঁ, এই তিনটা বলি নাই, এই যে এসএসএস। আচ্ছা, যাই হোক, এখন তাহলে শুনে নাও যে দেখো, ট্রিপল এস তার মানে কি, সোর্স কোথায় যাবে? সাবস্ট্রেট। এসএস মানে কি, আমরা কি বলি? সাবস্ট্রেট, বডি বা সাবস্ট্রেট। সাবস্ট্রেটকে আমরা কিন্তু সংক্ষেপে এসএস লিখি। কি লিখি আমরা? এসএস। তো যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কখনো, মনে রাখবা যে ট্রিপল এস অর্থাৎ কি, সোর্স অলওয়েজ কার সাথে কানেক্টেড থাকবে? সাবস্ট্রেটের। যাই হোক, তো এনমস এর সোর্স যেহেতু লোয়ার পটেনশিয়ালে থাকে, তাহলে বডি লোয়ার পটেনশিয়ালে থাকে। এই সোর্সের সাথে বডি শর্ট করে থাকে, তার মানে কি একই পটেনশিয়ালে থাকবে। তো সোর্স যদি লোয়ার পটেনশিয়ালে থাকে, বডিটাও কি লোয়ার পটেনশিয়ালে। অনুরূপ ভাবে পিমস এর ক্ষেত্রে কি হয়, সোর্স হায়ার পটেনশিয়ালে থাকে, তাহলে বডিটাও আমরা কি এনশিওর করি বলতো? হায়ার পটেনশিয়ালে থাকে। তো এইটা যদি আমরা না করি, তাহলে কি এই প্রিন্সিপাল মেনে চলবে সে? দেখো, পিমস কি হয় বলতো? নর্মালি অন থাকে না? নর্মালি কি থাকে? অন থাকে। কিভাবে থাকে অন? ওপর থেকে পুল না করে আমরা নিচের থেকে পুশ করি, মনে আছে তোমাদেরকে? এই ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাদেরকে কিন্তু আমি বিস্তারিত দেখিয়েছিলাম। যাই হোক, এখন যখনই আমরা এর প্রিভিয়াস স্লাইডটাতে দেখো তো, এই যে এটা কি একটা সিমস সিম্পল ইনভার্টার না? এটা একটা এনমস, এটা একটা পিমস। আর এখানে এনওএলটা কেন ছিল বলতো একটু দ্রুত কেউ একজন? পিমস তৈরি করতে গেলে তো আমাদের অপোজিট ফ্লেভারের বডি বা সাবস্ট্রেট লাগবে। তো আমি যেহেতু আমার হোল সাবস্ট্রেটটা প্রথমে পি টাইপ কনভার্ট করে আমি এনমস রেডিলি তৈরি করে নিয়েছিলাম, তো সেম সাবস্ট্রেটে আমাকে পিমস গ্রো করতে হবে। তাহলে কি হবে? আমাকে এন টাইপের ফ্লেভার লাগবে না। এজন্য আমরা কি করছি, হোল সাবস্ট্রেটের একটা অংশ, একটা কুয়ার মতো, একটা কূপ, একটা পন্ড, পুকুরের মতো একটা অংশ আমরা কি করে নিলাম, এন টাইপ ডোপিং করে এন টাইপের ফ্লেভার এখানে ইন্ট্রোডিউস করলাম। তাহলে এখানে আমি তখন পি প্লাস ডিফিউশন করে পিমসটা তৈরি করতে পারবো। হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। এটা একটু তুমি, মানে তোমাদেরকে আমি এটা বলবো। তো দেখো, তোমরা এটা একটু খেয়াল করবা যে আমি যদি পি প্রথমে সাবস্ট্রেট না করে এন টাইপে কনভার্ট করে পিওএল জেনারেট করে পরে আমি এন মাসটা তৈরি করতাম, তাহলে কি সুবিধা বা অসুবিধা? এটা তোমরা একটু নিজেরা খোঁজার চেষ্টা করবে, অ্যান্সারটা আমি বলবো যদি তোমাদের সমস্যা হয় বুঝতে। ঠিক আছে? আপাতত আমরা বাই ডিফল্ট আমরা প্রথমে কি তৈরি করবো বলো? পি টাইপের সাবস্ট্রেট কনভার্ট করে নিব। তাহলে সেখানে আমরা রেডিলি কি তৈরি করতে পারবো? এনমস। এরপরে আমরা এনওএল ফর্ম করে সেখানে আমরা কি তৈরি করতে পারবো? পিমস। এখন এখানে কি বডি বা সাবস্ট্রেট কোনো কানেকশন দেওয়া ছিল বলতো? ছিল? ছিল না কিন্তু। তো এই জন্য বডি বা সাবস্ট্রেট কানেকশন মেক করার জন্য দেখো, এই যে তোমাদেরকে গতদিন বলছি কিন্তু যে মেটাল আর সেমিকন্ডাক্টরের কন্ট্যাক্ট বা জাংশন কয় ধরনের সম্ভব? দুই ধরনের। কি কি ছিল? ওহমিক, একটা কি ছিল? শর্টকি কন্ট্যাক্ট। তো আমরা কোনটা চাই বলতো? যখন আমরা কোনো জাংশন করি, ইলেকট্রিক্যাল কানেকশন মেক করতে চাই, আমরা কোন জাংশন চাই? আমরা ওহমিক জাংশন চাই। কারণ ওহমিক জাংশন হচ্ছে কি বলতো, লিনিয়ার রিলেশনশিপ মেনে চলে। হ্যাঁ, এটাই আমরা চাই, ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশনশিপ লিনিয়ার থাকুক। এরকম কোনো নন লিনিয়ারিটি বা এরকম কোনো রেকটিফাইং প্রপার্টি চলে আসলে সেটাকে কিন্তু আমরা আইডিয়াল জাংশন বা কন্ট্যাক্ট বলবো না আমরা। ঠিক আছে? তো এই উদ্দেশ্যেই তো মেটালের সাথে এখন কাজ দেখা হবে বলো। বডিটা অলওয়েজ কেমন? সেমিকন্ডাক্টর। কানেকশন মেক করতে হবে কি দিয়ে আমাকে বলো তো? মেটাল দিয়ে। তো এই জন্য মেটাল সেমিকন্ডাক্টর জাংশনটা যাতে করে কি হয় বলতো, ওহমিক জাংশন হয়, তার জন্য আমাদের কি করা লাগে বলতো?
মেটালের সাথে সেমিকন্ডাক্টরকে হাইলি ডোপিং করে নেওয়া লাগে। হাইলি কি করে নেওয়া লাগে? ডোপিং। তো ডোপিং করে নিলে কি হবে বলতো? সেমিকন্ডাক্টর হয়েও সে কার মতো আচরণ করবে? মেটালের মতো। তো মেটালের সাথে মেটালের কানেকশন অলওয়েজ কেমন হয়? ওহমিক। তো এই জন্যই আমি চাই না আমাদের এখানকার জাংশনটা শর্টকি জাংশন ফর্ম করুক। আমি চাই এখান থেকে কানেকশনটা কেমন হোক? ওহমিক। এই উদ্দেশ্যেই আমি কি করছি বলতো? পি টাইপ সাবস্ট্রেট তো এই বডিকে তার নেচার চেঞ্জ না করে আমি কি করলাম বলতো? হাইলি ডোপিং করলাম। ডোপিং করার ফলে এখানে যখন আমি মেটাল কানেকশন দিলাম, তাহলে এই যে জাংশনটা, এখানে যে জাংশন মেটাল আর সেমিকন্ডাক্টর দেখা হয়েছে, এই যে জাংশনটা কেমন টাইপের হবে বলতো? এটা ওহমিক হবে নাকি শর্টকি হবে? ওহমিক হবে। তোমরা কি জিনিসটা ধরতে পারছো? আর বডির কানেকশনটা এখান থেকে না বের করে জাস্ট এখান থেকে বের করা হলো, সেম জিনিস না? দরকার হচ্ছে আমার এই বডিটাকে আমাকে সোর্সের সাথে একই পোটেনশিয়াল রাখতে হবে। রাখতে পারছি কিনা আমরা? দেখো, এই যে সোর্স মেটাল, এখানে এই যে মেটাল কানেকশন দিয়ে যে বডির সাথে তুমি কানেক্ট করে দিছো, তাহলে এই যে সোর্স যে পোটেনশিয়ালে থাকবে, তোমার এই যে বডিও সেম পোটেনশিয়ালে থাকবে না? এটাকে ধরতে পারছো সবাই? এটাকে ধরতে পারছো সবাই? এগুলো কিন্তু গতদিন বসি, এই জন্য আমি একটু দ্রুত আগাচ্ছি। কোথাও সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবো। অনুরূপ ভাবে এটাকে আমরা কি নাম দিয়েছিলাম বলতো? ওয়েল ট্যাপিং। কি নাম দিয়েছিলাম এটাকে? ওয়েল ট্যাপিং। তো ওয়েলটা কি টাইপের? এন টাইপের। নেচারটা তুমি চেঞ্জ করতে পারবা না। তো এন টাইপের ছিল, এই জন্য এন প্লাস ডোপিং করে এরপরে তুমি মেটাল কানেকশন দিয়ে সোর্সের সাথে শর্ট করে দিছো। এই জিনিসটাকে ধরতে পারা গেছে সবাই? তো এই জিনিসটা হচ্ছে আমরা তৈরি করব। তাহলে এটা আমরা কি দেখলাম? একটা সিমস ইনভার্টারের ক্রস সেকশন। সিমস ইনভার্টারের কি বলে? একটা ক্রস সেকশন। এই জিনিসটা আজকে আমরা তৈরি করব। আচ্ছা, তো এটাকে আমরা বলছি ফ্যাব্রিকেশন। হ্যাঁ, তো এই দুইটা স্লাইড আমরা লাস্টে দেখবো। এখন এটা দেখলে তোমরা কিছু বুঝবে না। তো দেখো, ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশন মানে কি? বাস্তবে আমাদের চিপটাকে এখন তৈরি করবো আমরা। ডিজাইন মনে করো হয়ে গেছে, এখন অটোমেটেড মেশিন বা ম্যানুফ্যাকচারিং মেশিনের মধ্যে এটা তো তৈরি হবে। তো এতটা সূক্ষ্ম কাজ, এতটা সূক্ষ্ম প্যাটার্ন ট্রান্সফারিংটা কিভাবে হবে? এই কনসেপ্টটা আমাদের একটু লাগবে। এই উদ্দেশ্যে আমরা ফ্যাব্রিকেশনটা দেখতে চাচ্ছি। তো ফ্যাব্রিকেশন কোথায় হয় বলতো? ফ্যাব ল্যাব, বা সংক্ষেপে আমরা ফ্যাব বলি। কি বলি আমরা? ফ্যাব। এখন এটা কিন্তু একটা ক্লিন রুম। অনেক সময় এটা ফুটবল গ্রাউন্ডের মতো বড় বড় ক্লিন রুমেও কিন্তু আমাদের এই ফ্যাবগুলো ইনস্টল করা থাকে। আচ্ছা, এখন সবাই খেয়াল করো, এখান থেকে কিন্তু আমাদের ফ্যাব্রিকেশন শুরু হচ্ছে। তো একটা স্টেপ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে বাকিগুলো সবই সেম, সবগুলো রিপিটেশন। এই জন্য ফার্স্ট যে স্টেপটা খুব ভালোভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করবো। কি বলছে দেখো তো? স্টার্ট উইথ ব্ল্যাঙ্ক ওয়েফার। অ্যাকচুয়ালি এখানে কিন্তু তারা ব্ল্যাঙ্ক ওয়েফার নিয়ে শুরু করে নাই, একেবারে ডিরেক্ট কি নিয়ে শুরু করছে বলতো? পি টাইপ সাবস্ট্রেট। তো আমরা যদি প্রথম স্টেজটা বলি, তাহলে একেবারে ফার্স্ট স্টেপ কি হবে? কি নেব? আমি একটা ব্ল্যাঙ্ক সিলিকন ওয়েফার, একটা পিওর সিলিকন ওয়েফার। ওয়েফার মানে বুঝি তো আমরা? এরকম স্ল্যাব, এরকম রেক্ট্যাঙ্গুলার একটা 3 ডাইমেনশনাল স্ল্যাব, তাকে আমরা কি বলছি? ওয়েফার। হ্যাঁ, আচ্ছা, এখন ফার্স্ট কি করতে হবে আমাকে? আমরা যে দেখে আসছি, তো আমরা কি করছিলাম বলতো? সাবস্ট্রেটটা কি টাইপের নিতে হবে? পি টাইপের। তো প্রথমে ব্ল্যাঙ্ক ওয়েফার নেওয়ার পরে আমি পি টাইপ ডোপিং করব। তাহলে কততম গ্রুপের মৌল দিয়ে ডোপিং হবে? ভেরি গুড। 13তম গ্রুপের মৌল দিয়ে ডোপিং করে আমি পি টাইপে কনভার্ট করে নিলাম। তাহলে আমার কাছে এখন কি আছে বলো? পি টাইপের সাবস্ট্রেট। পি টাইপের সাবস্ট্রেট। ওকে, এইবার কি বলছে দেখো তো? বিল্ড ইনভার্টার ফ্রম দ্য বটম টু আপ। তো খেয়াল করবা, এখান থেকে কিন্তু আমরা যে বিল্ডিং যেরকম কি করি বলতো? আস্তে আস্তে বটম থেকে ভিত তৈরি করি, এরপরে আস্তে আস্তে উপরে উঠি না আমরা? এই জন্য এটাকে কি বলা হচ্ছে? বটম টু আপ অ্যাপ্রোচ। তাহলে ফার্স্ট স্টেপ উইল বি টু ফর্ম দ্য এনওএল। আমাদের প্রথমে কি তৈরি করে নিতে হবে? এখানে একটা এনওএল তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এই একটা প্রসেস ভালোভাবে বুঝলে তোমরা দেখবে যে বাকি সবগুলাই সেম, অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা কিভাবে প্যাটার্ন ট্রান্সফারিং করব? এনওএল তৈরি করা মানে কি বলতো? খেয়াল করো তো, এনওএল তৈরি করা মানে কি? এদিকে তাকাও তো, টপ ভিউ দেখাচ্ছে, আমি তোমাদেরকে টপ ভিউ দেখাচ্ছি, একটু কল্পনা করার চেষ্টা করো তো সবাই। এই দেখা যাচ্ছে পেছন থেকে? দেখা যাচ্ছে এরকম একটা সিলেক্টেড এরিয়া আমাদেরকে কি করতে হবে? ডোপিং করতে হবে, তাই না? এর বাইরে ডোপিং করা যাবে? তোমাকে বাকি সব জায়গায় ঢেকে রেখে শুধুমাত্র এখান থেকে কি করতে হবে বলতো? ডোপিং করতে হবে। নাইলে আমার সব জায়গায় কি হয়ে যাবে? এন টাইপের সেমিকন্ডাক্টর ফর্ম করবে না আবার?
তো ডোপিং করা মানে কি বলতো? ভেজাল মিশানো, অপদ্রব্য মিশানো, তাই তো? এখন আমি ডোপিং যখন আমি করব, তখন আমাকে কি করতে হবে? সিলেক্টিভলি ডোপিং করতে হবে না? তুমি সব জায়গায় ডোপিং করতে পারবা? যে এতটা সূক্ষ্ম লেভেলে শুধুমাত্র কিভাবে এনশিওর করবো আমরা যে এমনি আমাদের ওয়েফারটাই অনেক ছোট, তার উপরে আবার একটা খুব সামান্য অংশ আমাকে কি করতে হবে? এক্সপোজড রাখতে হবে, বাকি সবই কি রাখতে হবে বলতো? কাভার্ড। একটা জায়গায় এক্সপোজ থাকবে, সেই জায়গা দিয়ে ডোপিং বা ডোপ্যান্ট প্রবেশ করতে পারবে, বাকি জায়গা আমাকে কি করে রাখতে হবে? কাভার করে রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা আমরা কিভাবে করব? তার জন্য দেখো আমরা মাস্ক ইউজ করব। কি ইউজ করব আমরা? মাস্ক। তো মাস্ক ইউজ করার উদ্দেশ্য কি? সবাই একটু খেয়াল করো, কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। সে মনে করো তোমার কাছে এরকম একটা মাস্ক আছে, সে আমরা কি নিব? একটা আমরা মাস্ক নিই সংক্ষেপে বোঝার জন্য। তো মনে করো একটা মাছের মাস্ক আছে এরকম, ঠিক আছে? মনে করো ঠিক মাছের শেপে আমাদের হলো, মানে কি? ফাঁকা। বাকি সব জায়গা কেমন বলো? ওপেক, মানে কি? অস্বচ্ছ, মানে কি এই জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র এই মাছের শেপে কি আছে? কেটে নিয়ে আসে মনে করো, ঠিক আছে? এখন তুমি যদি এরকম কাজ করো, ছোটবেলায় এরকম করতাম না আমরা মাঝে সাঝে? সে মনে করে এই মাস্কটাকে যদি আমি এখন কি করি বলতো? কোন একটা সারফেস বা পেজের উপরে রেখে শুধুমাত্র উপর থেকে আলো ফেলি, বা উপর থেকে মনে করো যে রং এর উপরে আমি ফেলি, তাহলে কি হবে বলতো? শুধু এই মাছের শেপে আমার ওই যে নিচের যে সারফেস বা পেজ যেটাই বলো, সেখানে কি হবে? ব্যাকগ্রাউন্ডের উপরে শুধুমাত্র এই শেপেই আলো পড়বে বা ছায়া পড়বে বা রং ওই জায়গাটাতে প্রবেশ করতে পারবে, অন্য জায়গায় কি যেতে পারবে? শুধুমাত্র তাহলে এই প্যাটার্নটাকে আমি অ্যানাদার সারফেসের উপর ট্রান্সফার করতে পারলাম কিনা? ঠিক এরকম ধরনের কনসেপ্ট আমরা ব্যবহার করব। খুব ভালোভাবে খেয়াল করবো। তাহলে একটু দেখো, কভার ওয়েফার উইথ প্রোটেক্টিভ লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড। তাহলে আমার প্রথম কাজ কি? সিলিকন ডাইঅক্সাইডের প্রোটেক্টিভ লেয়ার। সবাই খেয়াল করো, বললাম না যে আমাকে গার্ড দিয়ে রাখতে হবে অন্য জায়গায় যেন প্রবেশ করতে না পারে? তাহলে গার্ডটা দিবে কে? সিলিকন ডাইঅক্সাইড। তাহলে আমি ওয়েফারের উপরে প্রথমে কি করবো বলতো? সিলিকনের সাথে অক্সিজেনের রিয়াকশনের মাধ্যমে পুরো ওয়েফারের উপরে একটা কিসের স্তর পড়বে? সিলিকন ডাইঅক্সাইড। এরপরে তোমার কাজ কি? যে যেখানে ডোপিং করবো ঠিক সেই জায়গা থেকে সিলিকন ডাইঅক্সাইড আমাকে কেটে ফেলতে হবে। বুঝতে পারছো একটু একটু? যদি এটা আমরা পারি, তখন কি করব? উপর থেকে যখন আমি ডোপিং করব, তখন সিলিকন ডাইঅক্সাইড বাকি সব জায়গায় ডোপ্যান্টকে বাধা দিবে, শুধুমাত্র এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারবে। কনসেপ্টটা কি বুঝতে পারছো একটু একটু? আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন থাকবে যে স্যার, তাহলে এই যে একটা লেয়ার দিলাম, এই লেয়ারটাকে যে কতটুকু কাটতে হবে, এই লেয়ারটা কতটুকু কাটতে হবে, এটা আমি কিভাবে এনশিওর করব? তাই না? এটা একটা বিগ কোশ্চেন না? এটা কিন্তু একটা বড় ইস্যু। দেখো এটা আমরা কিভাবে সলভ করছি। তাহলে ফার্স্ট আমরা কি করব বলো? কভার ওয়েফার উইথ প্রোটেক্টিভ লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড খুব হাই কোয়ালিটির একটা ইনসুলেটর, তো তার টেম্পারেচার স্টেবিলিটি অনেক বেটার। তো ডোপিং করি কিন্তু আমরা হাই টেম্পারেচারে। ডোপিং করি কেমন? হাই টেম্পারেচার, 1100, 1200, 1300, 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমাদেরকে ডোপিং করতে হয়। হ্যাঁ, তো সেই টেম্পারেচারেও সিলিকন ডাইঅক্সাইড মেল্ট হয়ে যায় না, গলে যায় না। হ্যাঁ, তার গলনাঙ্ক থেকে আরো বেশি। যাই হোক, এগুলো একটু মাথায় রাখবা। এবার দেখো কি বলছে, রিমুভ লেয়ার হোয়ার এনওএল শুড বি বিল্ড। তাহলে যেখানে এনওএল বিল্ড করবা, শুধু সেই জায়গা থেকে তোমাকে কি করতে হবে? লেয়ারটাকে রিমুভ করে ফেলতে হবে। এরপরে ইমপ্লান্ট অর ডিফিউজ ইন ডোপ্যান্টস ইনটু এক্সপোজড ওয়েফার। তাহলে যে জায়গাটা তুমি এক্সপোজ করে ফেলছো, সেখানে তোমাকে এন টাইপ ডোপ্যান্টকে ডোপিং করতে হবে। তো ডোপিং এর দুইটা প্রসেস আছে, এখানে এখন একটু সামান্য একটু বলি। ডোপিং এর দুইটা প্রসেস কি কি নাম বলছে ওরা বলতো? একটা হচ্ছে আয়ন ইমপ্লান্টেশন, আর একটাকে বলি হচ্ছে ডিফিউশন। ডোপিং তাহলে দুই ভাবে করা হয়, মনে রাখবা। আয়ন ইমপ্লান্টেশন একটা, কি বললাম? ডিফিউশন মানে কি বলতো? ব্যাপন। তো ডিফিউশন হচ্ছে একটা সফট প্রসেস। ডিফিউশন কেমন? সফট প্রসেস। খেয়াল করবা কিরকম সফট প্রসেস। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, অর্থাৎ কোন একটা ফার্নেসে আমরা কি করি বলতো? সে মনে করো যে 13তম গ্রুপের একটা মৌলের নাম বলো, যে কোনো কিছু একটা। 13তম গ্রুপের মৌল তোমাদেরকে মুখস্থ করাইছিলাম না? 13তম গ্রুপ, 14তম গ্রুপ, 15তম গ্রুপ। তো 13তম গ্রুপের কোন মৌলের নাম বলতে পারবো না আমরা? বলো। অ্যালুমিনিয়াম। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? ডিফিউশন প্রক্রিয়ায় তোমার ওয়েফারটাকে একটা ফার্নেসে রেখে এর মধ্যে ভ্যাপার ফেজ, কোন ফেজে বলো? ভ্যাপার ফেজ বা গ্যাসিয়াস ফেজে
ডোপ্যান্টকে রেখে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করতে থাকি, তাহলে কি হবে, এর অনুপরমাণুগুলো কম্পন হবে না, এগুলো দ্রুত ছোটাছুটি করবে। তো এগুলো কি হবে, অধিক ঘন অঞ্চলতে কম ঘন অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ার যে টেন্ডেন্সি, সেখান থেকে কি হবে বলতো, এই যে ইন্টারমলিকুলার যে স্পেস, তার মধ্য দিয়ে কি হবে, আমার ওই ওয়েফারের মধ্যে ইনজেক্ট হবে বা কি করবে, প্রবেশ করবে। এভাবে ডোপিং হয়। এটাকে আমরা কি বলছি বলো, ডিফিউশন। এটাকে আমরা কি বললাম, ডিফিউশন। কিন্তু এখানে এটা যে ডিরেকশনাল, হ্যাঁ, ডিরেকশনাল ডোপিংটা এখানে একটু আমাদেরকে ঝামেলা পোহাতে হয়। কিরকম, যেহেতু ডিফিউশন, তাহলে কি হবে, একটু ডাইনে যেখানে হওয়ার কথা তার থেকে একটু বামে, চারিদিকে একটু ছড়িয়েও পড়ার সম্ভাবনা আছে না, আছে। এখন ডিফিউশন তো বুঝলাম, সব প্রসেস একটা, যে সিম্পল প্রসেসে জাস্ট ইনজেক্ট হওয়া। আর আয়ন ইমপ্লান্টেশনটা কেমন, ইমপ্লান্ট করা মানে কি বলতো, কোনো কিছুর মধ্যে প্রবেশ করিয়ে দেয়া না, ইনজেক্ট করা, জোর করে কি করা, ইনজেক্ট করা। যেমন তোমরা সে ইলেকট্রন গান নাম শুনছো না তোমরা, ইলেকট্রন গান, ইলেকট্রন টিউব দেখছো তোমরা, ওই যে আগে যেরকম সিআরটি টিউব টেলিভিশন দেখছো এরকম বড় বড়, ওই যে পেছন থেকে কি থাকে, একটা এরকম ইলেকট্রন গান থাকে। ইলেকট্রনকে অনেক হাই ভোল্টেজ দিয়ে অ্যাক্সেলারেট করা হয়, ত্বরণ ঘটানো হয়, হয়ে ইলেকট্রনকে এরকম বুলেটের মতো কি করা হয়, ছুড়ে দেওয়া হয়। ঠিক সেরকম ভাবে যদি আমরা এই যে ডোপ্যান্টকে আমরা ডোপিং করতে চাই, তার আয়ন নিয়ে তাকে দিয়ে যদি আমরা কি করি, বোমবার্ড করি, কি করি বলো, আমরা বোমবার্ড করি, বা ওই যে বুলেট ছোড়ার মতো আমরা কি করি, ক্রিস্টালের মধ্যে জোর করে ইনজেক্ট করে দিই, তাহলে এটা কি হবে, একটু হার্ড প্রসেস না, এবং এটার ডিরেকশনালিটি ভালো। অর্থাৎ কি, যেহেতু তুমি একদম স্পষ্টভাবে একদম সরল রেখায় কি করছো বলতো, তোমার আয়নগুলোকে ইনজেক্ট করে দিচ্ছ, তাহলে সেখানে কিন্তু ডাইনে বামে ডিফিউজ হয়ে ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা, সেটা তুলনামূলক কম। একটু একটু বোঝা যাচ্ছে কনসেপ্ট গুলা, জাস্ট একটু মাথায় রাখবে। আপাতত আর কিছু দরকার নেই, আপাতত এতটুকু মাথায় রাখো। ডোপিং কয়ভাবে সম্ভব, আয়ন ইমপ্লান্টেশন একটা কি, ডিফিউশন। বেসিক যে কনসেপ্টটা বলে দিলাম, অন্তত এতটুকু মাথায় রাখবা, ঠিক আছে, বেশি ভেতরে না ঢুকলেও। আচ্ছা, স্টেপ অফ সিলিকন ডাইঅক্সাইড, তার মানে কি, এট লাস্ট প্রত্যেকটা স্টেপে দেখবে যে একই জিনিস বারবার করা লাগবে। তোমাদেরকে বলছি না যে এই চিপ বা আইসি ম্যানুফ্যাকচারিং এতটা সফিস্টিকেটেড প্রসেস। এই যে দেখো, আমাদের সবার পকেটে একটা করে সুপার প্রসেসর আছে, তাই না? তো এটা তৈরি করতে থাউজেন্ডস অফ স্টেপস, ফ্যাব ল্যাবের মধ্যে পাড়ি দিতে হয়েছে, হ্যাঁ, এবং হান্ড্রেডস অফ মাইলস সে ট্রাভেল করছে এই ল্যাবের মধ্যে, এক একটা চিপ। বুঝতে পারছো? কারণ জিনিসগুলো খুবই সূক্ষ্ম, খুবই স্টেপ বাই স্টেপ করা লাগে। আমরা একেবারে বেসিক আইডিয়াটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো স্ট্রিপ অফ মানে কি, স্ট্রিপ অফ মানে হচ্ছে কোনো কিছু রিমুভ করা, খুলে ফেলা, একেবারে আবার ধুয়ে মুছে সাফ করে ফেলা, তাকে আমরা কি বললাম, স্ট্রিপ অফ। তার মানে রিমেইনিং সিলিকন ডাইঅক্সাইডটা আমাকে আবার পরে কি করে ফেলতে হবে বলতো, সরিয়ে ফেলতে হবে। যাই হোক, এখানে তোমাদের অনেক কিছু একবারেই বলা, হ্যাঁ, অনেক কিছু হয়তো তোমরা বুঝতে পারো না, এখন ক্লিয়ারলি বুঝতে পারবে। খেয়াল করো, তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, প্রোটেক্টিং লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড। বি কেয়ারফুল। এটা কিভাবে হবে, এটা কি আমরা এরকম যে সিলিকনের লেয়ার আছে, ওই যে মাটির কাজ যারা করে তাদের মধ্যে একটা লেয়ার আমি এর উপরে এরকম প্রলেপ দিয়ে দিলাম, এমন না। এটা কিভাবে হবে, রিয়াকশনের মাধ্যমে। কিভাবে, কেমিক্যাল রিয়াকশন, অক্সিডেশন। নাম কি বলছে বলো, অক্সিডেশন। তাহলে গোরক সিলিকন ডাইঅক্সাইড অন টপ অফ সিলিকন ওয়েফার, সিলিকন ওয়েফারের উপরে আমাকে কি গ্রো করতে বলা হচ্ছে, সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার। এটা কিভাবে হবে, দেখো, একটা অক্সিডেশন ফার্নেস, ঠিক আগের মতো। ফার্নেস মানে কি, একটা চুল্লি যেটা টেম্পারেচারটা আমরা কন্ট্রোল করতে পারি এক্সটার্নালি। এখন খেয়াল করো কি বলছে, যে জলীয় বাষ্প বা অক্সিজেনকে তোমার হচ্ছে অক্সিডেশন ফার্নেসে রেখে, আমি যদি আমার ওয়েফারটাকে এখানে রেখে 900 থেকে কত 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে রাইজ করি, তাহলে আপনি কি হবে বলতো, এই অক্সিজেনের সাথে, বাতাসের অক্সিজেনের সাথে সিলিকনের রিয়াকশনের মাধ্যমে কিসের লেয়ার তৈরি হবে, এখানে একটা সিলিকন ডাইঅক্সাইড। তাহলে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার গুলো করাকে আমরা কি নাম দিলাম, অক্সিডেশন। খেয়াল করবা কিন্তু, একটা স্টেপ ভালোভাবে বুঝবা, বাকি সবগুলো দেখবে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে আশা করি। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ফটোরেসিস্ট। এই একটা নতুন টার্ম, ফটোরেসিস্ট কাকে বলবো আমরা, ফটোরেসিস্ট হচ্ছে একটা অর্গানিক পলিমার। এর একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স। তো ফটোরেসিস্ট কি বললাম, একটা অর্গানিক পলিমার, অনেক ধরনের হয়। তো এইটা মেইনলি একটা অর্গানিক পলিমার, যার প্রপার্টি কি, আলোর সাথে সে তার প্রপার্টি চেঞ্জ করে ফেলে। কি করে, আলোর সাথে সে তার প্রপার্টিটাকে চেঞ্জ করে ফেলে। কিরকম, ফটোরেসিস্ট এমন একটা ম্যাটেরিয়াল যে তার উপরে আলো পড়লে, যে জায়গাটাতে আলো পড়ে বা আলোতে এক্সপোজড হয়, ওই জায়গাটা সফট হয়ে যায়। ওই জায়গাটা কি হয়ে যায়, সফট হয়ে যায়।
তো এটা কিন্তু আমি পজিটিভ ফটোরেসিস্টের কথা বললাম। কি বললাম? পজিটিভ ফটোরেসিস্ট। তো ফটোরেসিস্ট কিন্তু নেগেটিভও হয়। তো নেগেটিভটা কি হবে নিজেরা একটু বলো তো তোমরা। ভেরি গুড, এক্স্যাক্টলি তাই। কি হবে বলো তো? নেগেটিভ ফটোরেসিস্ট হচ্ছে তারা যেখানে লাইট পড়বে ওইখানটা আরো হার্ড হয়ে যাবে, আরো হ্যাঁ ওইখানটা আরো কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। যা হোক, আমাদের এই কনটেক্সটে আমরা এখানে ফটোরেসিস্ট বলতে আমরা কোনটাকে বুঝবো আপাতত? পজিটিভ ফটোরেসিস্ট, অর্থাৎ যেখানে লাইট পড়বে সেই জায়গাটা কি হবে, সফট হয়ে যাবে। খেয়াল করবে। আচ্ছা, স্পিন অন ফটোরেসিস্ট। স্পিন অন মানে কি? ফটোরেসিস্ট একটা মনে করো যে কাইন্ড অফ লিকুয়াস একটা সাবস্টেন্স। তো মনে করো যে কোনো কিছুর উপরে যদি কোনো লিকুইড বা তরল জাতীয় কোনো কিছু, ভিসকাস মিডিয়াম কোনো কিছু যদি আমরা প্রলেপ দিতে চাই, তাহলে আমরা কি করতে চাই বলতো? স্পিন করা মানে কি বলতো? ঘোরানো। স্পিন করা মানে কি? ঘোরানো। তো দেখো তো, যখন আমি ওয়েফারটাকে একটা নির্দিষ্ট বেগে ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাবো এবং ওই তরলটা বা সাবস্টেন্সটা আমি এটার উপরে রাখবো, তাহলে কি হবে? একটা ইউনিফর্ম, একটা পুরুত্বের একটা প্রলেপ আমাদের এই সারফেসের উপরে পড়বে। এটা কি বুঝতে পারো? কি বললাম বলতো? স্পিন অন মানে কি? স্পিন করা মানে কি? স্পিন মানে ঘোরা। স্পিন মানে হচ্ছে ঘোরা। তো ব্যাপারটা এরকম যে দেখো, কোন একটা এরকম স্ট্যান্ডের উপরে আমাদের এগুলোকে ওয়েফার বলে, আমরা ওয়েফার কি বলি? আমরা ওয়েফারটাকে রেখে আমরা যদি এর উপরে দেখো এই যে ফটোরেসিস্ট রেখে যদি এটাকে আমরা ঘুরাই, তাহলে কি হবে বলতো? এর উপরে একটা ইউনিফর্ম, একটা পুরুত্বের একটা প্রলেপ পড়বে না? এটা কি তোমরা কল্পনা করতে পারো? এটাকে আমরা কি বলছি? ফটো রেসিস্ট। এখন কি বলছে দেখো, ফটো রেসিস্ট ইজ এ লাইট সেন্সিটিভ অর্গানিক পলিমার সফেন্স হোয়ার এক্সপোজ টু লাইট। তাহলে যেখানে লাইটের সাথে এক্সপোজ হয় সেই জায়গাটা কি হয়ে যায়? সফট হয়ে যায়। তাহলে দেখো, প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ওয়েফার নিছিলাম, এরপরে কিসে কনভার্ট করছি? পি টাইপ সাবস্ট্রেট। এরপরে কি করছি? প্রোটেক্টিং লেয়ার সিলিকন ডাইঅক্সাইড, প্রসেসটার নাম কি বলো একটু? অক্সিডেশন। এরপর আমরা কি করছি? স্পিন অন করে ফটোরেসিস্টের একটা কোটিং। কোটিং মানে বুঝি না আমরা? কোটিং মানে কি? একটা প্রলেপ দেওয়া। তো আমরা কি করলাম? ফটোরেসিস্টের একটা প্রলেপ দিলাম। দেখো, এই ফটোরেসিস্ট কিন্তু আমাদের মেইন প্যাটার্ন ট্রান্সফারিং করবে। মেইন প্যাটার্ন ট্রান্সফারিং কে করবে? ফটো রেসিস্ট। খেয়াল করবা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। খুব ভালোভাবে খেয়াল করো সবাই একটু। আচ্ছা, এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রসেসের নাম তোমাদেরকে গতদিন বলছিলাম, কি বলতো? লিথোগ্রাফি। লিথোগ্রাফি কি? এক কথায় কি বলবো? প্যাটার্ন ট্রান্সফারিং প্রসেস। লিথোগ্রাফি কি বলো? প্যাটার্ন ট্রান্সফারিং প্রসেস। দুইটা গ্রিক ওয়ার্ড। লিথোস মানে কি? পাথর। গ্রাফেইন মানে হচ্ছে কোনো কিছু লেখা বা খোদাই করা, আঁকা। ভেরি গুড। তো আক্ষরিক অর্থে লিথোগ্রাফি মানে কি বলতো? পাথরের উপরে কোনো কিছুকে লেখা বা খোদাই করা, ড্র করা, প্যাটার্ন ট্রান্সফার করা। বাট আমাদের এইখানে এটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি? ফটো লিথোগ্রাফি। খেয়াল করো, ফটো, সামনে একটা ফটো জুড়ে দিলাম। তার মানে কি? আলোকে ব্যবহার করে এই যে প্যাটার্ন ট্রান্সফারিং হবে আমাদের ওয়েফারে, এই জন্য আমাদের এই কনটেক্সটে এটাকে আমরা কি বলবো? ফটো লিথোগ্রাফি। সবাই এবার একটু খেয়াল করবা, খুব ইন্টারেস্টিং। কি বলছে দেখো তো? এক্সপোজ ফটোরেসিস্ট থ্রু এনওএল মাস্ক স্ট্রিপ অফ এক্সপোজ ফটোরেসিস্ট। এই জায়গাটা একটু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই একটা প্রসেস তোমাদেরকে আমি বিস্তারিত বলবো, বাকিগুলো কিন্তু তোমাদেরকে আমি নিজেদের স্টাডি করার জন্য ছেড়ে দিব। সবাই একটু খেয়াল করো, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, দেখো এনওএল মার্কসটা কিন্তু এরকম, দেখছো? একটা জায়গায় হলো আছে, দেখছো? বাকি জায়গাগুলো কি ওপেক না? আমি যদি এটাকে কোনো একটা সারফেসের উপরে ধরে উপর থেকে লাইট ফেলি, সব জায়গায় লাইট আটকা পড়ে যাবে। শুধুমাত্র কোন জায়গা দিয়ে লাইট পড়বে? যে জায়গা দিয়ে ফাঁকা আছে এই জায়গাটা দিয়ে লাইট প্রবেশ করবে। ক্লিয়ার? এবার মজার ব্যাপার দেখো, আমরা কি করব? আমাদের ওয়েফারের উপরে আমরা এভাবে মাস্কটাকে অ্যালাইন করে উপর থেকে কি ফেলবো? আলট্রা ভায়োলেট রে। কি ফেলবো বলো? আলট্রা ভায়োলেট রে। তাহলে আলট্রা ভায়োলেট রে শুধুমাত্র কি হবে বলো তো? আমাদের যদি ওয়েফারটা এরকম হয়, টপ ভিউ দেখাচ্ছে, কি দেখাচ্ছে বলো? টপ ভিউ। একটু বুঝে নাও, যদি আমি এরকম ওয়েফারটা হয় তাহলে কি হবে? তার মাত্র শুধুমাত্র এই জায়গাটাতে কি করতে পারবে বলতো? ইউভি প্রবেশ করতে পারবে, তাই কিনা? তাই তো নাকি? তাহলে আমার আলো যে কাকে অ্যাটাক করলো বলো? কি ছিল উপরে? ফটোরেসিস্টের লেয়ার। তার মানে কি এই জায়গার
যে ফটোরেসিস্ট সেটা কি হবে, সফট হয়ে যাবে নাকি হার্ড হয়ে যাবে? সফট হয়ে যাবে না? মজার ব্যাপার দেখো, ঠিক তাহলে এই যে এই মার্কসটাকে তারা এই যে 2 ডাইমেনশন এভাবে দেখাচ্ছে, তোমাদের কল্পনা করতে যেন সমস্যা না হয় এই জন্য তোমাদেরকে কিন্তু আমি একটা মার্কস তৈরি করে দেখানোর চেষ্টা করছি যাতে করে আমরা ইমাজিন করতে পারি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে খেয়াল করো এবার মজার ব্যাপার। তো তাহলে আমি কি করলাম, আমার ওয়েফারটার উপরে আমার মার্কসটাকে অ্যালাইন করে উপর থেকে আমি কি ফেলবো, আল্ট্রাভায়োলেট লাইট ফেলবো। তো সেটা সব জায়গায় কি হবে বলতো, আটকা পড়ে যাবে, শুধুমাত্র এই জায়গা দিয়ে কি হবে, ফটোরেসিস্টের উপরে যে অ্যাটাক করতে পারবে, তাই কিনা? তো ফটোরেসিস্টের প্রপার্টি কি, যেখানে আলো পড়ে সেই জায়গাটা কি হয়ে যায়, সফট হয়ে যায়। তাহলে এই জায়গার ফটোরেসিস্ট এখন কি হয়ে গেছে বলতো, সফট হয়ে গেছে। তার মানে কি, আমি ফটোরেসিস্টকে সহজে এখান থেকে কি করে ফেলতে পারবো, এখন রিমুভ করে ফেলতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত আসতে পারছো সবাই? আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি ইউজ করলাম বলতো, এই লিথোগ্রাফি বা ফটোলিথোগ্রাফি, এই স্টেপটার নাম কি, ফটোলিথোগ্রাফি। তার মানে কি দেখছো, আলো ব্যবহার করে আমরা প্যাটার্ন ট্রান্সফার করলাম, এজন্য এটার নাম আমরা কি বলছি, ফটোলিথোগ্রাফি। আচ্ছা, এর পরের স্টেপটা এখন তোমরা বুঝবা, কারণ কি আমার ফাইনাল উদ্দেশ্য কি বলতো, সিলিকন ডাইঅক্সাইডকে কি করতে হবে, কাটতে হবে। শুধুমাত্র এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় সিলিকন ডাইঅক্সাইড কাটা যাবে না। এখন সিলিকন ডাইঅক্সাইড কাটতে আমরা মিক্সচার অফ অ্যাসিড ইউজ করি, অ্যাসিডের মিক্সচার। এখন সেই অ্যাসিডের মিক্সচার যদি তুমি উপর থেকে ফেলো তাহলে কি হবে, সব জায়গায় সিলিকন ডাইঅক্সাইড কেটে ফেলবে না, আমার তো সব জায়গায় কাটলে হবে না, শুধুমাত্র কি করতে হবে, এই জায়গাটাতে কাটতে হবে। এই জন্য আমরা কি করলাম, সিলিকন সিলিকন ডাইঅক্সাইডকে প্রোটেক্ট করতে পারে এমন একটা কি দিলাম বলো উপরে, ফটো রেসিস্ট। তো প্রথমে লাইট ইউজ করে ওই ফটো রেসিস্টের উপরে নির্দিষ্ট এলাকা আমরা কি করে নিলাম বলতো, রিমুভ করে নিলাম। এইবার উপর থেকে যদি আমরা অ্যাসিড আমরা এটার উপরে ফেলি তাহলে কি হবে বলতো, কোন জায়গার সিলিকন ডাইঅক্সাইড অ্যাটাক হবে, শুধুমাত্র এই যে এক্সপোজ সিলিকন ডাইঅক্সাইড এখানে অ্যাটাক হবে, অন্য কোনো জায়গায় সিলিকন ডাইঅক্সাইডের উপরে ওই অ্যাসিড কিছু করতে পারবে বলতো, পারবে না। এই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। দেখি আমরা নেক্সট পেজে যাই, আশা করি আমরা বুঝতে পারবো। এই যে এচিং, এচিং করা মানে কি বলছিলাম বলতো তোমাদেরকে, আনওয়ান্টেড পোরশন কেটে ফেলা। এচিং করা মানে কি, কেটে ফেলা, রিমুভ করে ফেলা, তাকে আমরা কি বলছিলাম, এচিং। এবার খেয়াল করো, এচিং করা মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারকে আমাকে এবার কেটে ফেলতে হবে। সবাই একটু খেয়াল করো, আগের ফিগারটার সাথে এই ফিগারের পার্থক্য কি, আগের ফিগারের সাথে এই ফিগারের পার্থক্য কি, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটাও কেটে গেছে, তাই না? ফটোরেসিস্ট কিন্তু এখন আছে, এক্সিস্ট করতেছে, খেয়াল করবা। এইচ অর্থাৎ কেটে ফেলো, অক্সাইড উইথ হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে আমরা সিলিকন ডাইঅক্সাইডকে আমরা এচিং করতে কি ব্যবহার করি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, মনে রাখবা। আচ্ছা, তো এখানে একটা সাবধান করছে আমাদেরকে, দেখো সিপস থ্রু স্কিন অ্যান্ড ইটস বোন, এটাকে একটা ন্যাস্টি স্টেপ বলছে। তার মানে কি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড কিন্তু একটা যথেষ্ট শক্তিশালী অ্যাসিড, আমাদের স্কিন বোন ভেদ করে কিন্তু ভেতরে ঢুকে যায়। তো এই জন্য বলছি ন্যাস্টি স্টেপ, তার মানে কি এটা নিয়ে কাজ করার সময় আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, নাথিং এলস। আচ্ছা, অনলি অ্যাটাকস অক্সাইড হোয়ার রেজিস্ট হ্যাজ বিন এক্সপোজড। খেয়াল করবা, এইবার তুমি কি করছো, সে আমার এখানে কি আছে বলতো, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা মনে করো যে যেভাবে ছিল সেভাবে আছে, উপর থেকে আমি এবার কি ফেলছি বলো, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে দেখো এই যে সারফেসের উপরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড পড়ছে, তো সে কাকে যে অ্যাটাক করতে পারছে, শুধুমাত্র যে জায়গাটাতে আমরা ফটোরেসিস্ট রিমুভ করে ফেলছি ঠিক সেই জায়গার সিলিকন ডাইঅক্সাইড কি সে অ্যাটাক করতে পারবে, অন্য কোন জায়গায় কিন্তু অ্যাটাক করতে সে পারবে না। তার মানে এইখান থেকে যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা আমি এচিং করে ফেললাম, এটা কি তোমরা বুঝতে পারছো, এই পর্যন্ত আসতে পারছো সবাই? কারো কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবা কিন্তু। আচ্ছা, তো এরপরের স্টেপ কি হইতে পারে একটু কল্পনা করো তো। আমাদের উদ্দেশ্য ছিল কি, যে জায়গায় ডোপিং করবে শুধু সেই জায়গাটাকে এক্সপোজ রাখতে হবে, বাকি সবকিছু কভার করে রাখতে হবে, তাই না? এই একটা ছোট্ট কাজ করতে কত কিছু করা লাগছে দেখছো, প্রত্যেকটা স্টেপ, একটা ছোট্ট স্টেপ কমপ্লিট করতে তোমাকে প্রত্যেকবার এই একই সাইকেল কি করা লাগবে, রিপিট করা লাগবে। এরপরে তুমি গেট তৈরি করো আর সোর্স ড্রেন যাই তৈরি করো না কেন, প্রত্যেকটা স্টেপেই তোমাকে প্রথমে নতুন করে কি দেওয়া লাগবে, আবার সিলিকন ডাইঅক্সাইড, এরপরে ফটো রেসিস্ট, তারপরে তুমি যে লেয়ার গ্রো করবা বা এচিং করবা তার জন্য ওই নির্দিষ্ট স্টেপের মাস্ক কি লাগবে,
মাস্ক লাইট ফেলো, প্যাটার্ন ট্রান্সফার করো, যেখানে অপারেশন করবা সেই জায়গাটাতে এক্সপোজ করো, বাকি সব কি করে রাখতে হবে, কভার করে রাখতে হবে। যেমন কি আমরা অনেক সময় ইন্টারেস্টিং ওয়েতে বলার জন্য এরকম বলি, সে মনে করো যে মানুষের যখন মনে করো যে অপারেশন হয় তখন কি করে বলতো, মনে করো যে ওপেন হার্ট সার্জারি, তার মানে কি যেখানে সার্জারি করবে সেই জায়গাটা বাদ দিয়ে সব কি কভার করে রাখে না, এখানেও ঠিক সেই জিনিস। তুমি যে স্টেপে যে জায়গায় অপারেশন করতে চাও শুধুমাত্র সেই জায়গাটাকে এক্সপোজ রাখতে হবে, বাকি সব কিছু কি করে রাখতে হবে, কভার করে রাখতে হবে। এটা তোমাকে ইনশিওর করতে হবে প্রত্যেকটা স্টেপে, ইচ অ্যান্ড এভরি স্টেপ। আচ্ছা হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব। তো এই স্টেপটা আমরা শেষ করি, যেহেতু এটা আমরা অলরেডি এ পর্যন্ত চলে আসছি। এবার দেখো কি বলছে, দেখো তো আমরা ডোপিং করার আগে, আচ্ছা এই স্টেপে ডোপিং করা যেত না, এই স্টেপে ডোপিং করা যেত না, ফটোরেসিস্টে থাকলে কি সমস্যা ছিল, ডোপিং করে দিতাম। আমাদের উদ্দেশ্য ছিল যেখানে ডোপিং করবো সেই জায়গাটাকে এক্সপোজ রেখে বাকি সবকিছু কি করবো আমরা ঢেকে রাখবো। এখানে তো ঢাকাই আছে বাকি সব জায়গা। তো এর পরের স্টেপে দেখো ওরা ডোপিং করার আগে কেন ফটোরেসিস্টকে রিমুভ করে নিল। এই যে দেখো তো ডোপিং করার আগে কেন ওরা ফটোরেসিস্টকে রিমুভ করে নিল আগে। এই যে এর উপরে থাকলে তো সমস্যা ছিল না, ডাবল প্রোটেকশন হয়তো, আমার কি সমস্যা ছিল, কেন ফটোরেসিস্টকে রিমুভ করলো একটু বলো তো। কোনো আইডিয়া আছে তোমাদের, একটু ভেবে বের করার চেষ্টা করো তো। ব্যাপারটা হচ্ছে দেখো এই ফটোরেসিস্টের গলনাঙ্ক কম, ডোপিং হয় হাই টেম্পারেচারে, বসি না, ডোপিং কি হয় হাই টেম্পারেচারে। তো এই হাই টেম্পারেচারে ডোপিং করার সময় এই ফটোরেসিস্ট গলে যে তোমার সব জায়গায় ছড়িয়ে পড়ে তোমার এই যে প্যাটার্ন ট্রান্সফারের যে এই যে কাজ তুমি এতক্ষণ ধরে করছো সব সে মাটি করে দিবে। বুঝতে পারছো? এই জন্য ডোপিং করার আগে আমাকে কি করে নিতে হবে, আগে ফটোরেসিস্টকে রিমুভ করে নিতে হবে। এর পরের স্টেপে দেখো ডোপিং করছে ওরা, এই যে দেখছো এর পরের স্টেপে কি করে ফেলছে, এনওএল ফর্ম করে ফেলছে, এন টাইপের ডোপিং করে। ধরতে পারছো জিনিসটা? রাখবো? আচ্ছা একটু সবাই রেসপন্স করো তো। আসলে